আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাবৃন্দ, উপকারভোগীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি আসলে এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংকে প্রতিনিধিত্ব করছি। আমি শুনলাম আপনাদের বক্তব্য। আমার এইখানে আসলে দুটো রোল আছে। একটা হচ্ছে আপনাদের বক্তব্যের বিষয়গুলো, আরেকটা বিষয় প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে ব্যাংক এবং আপনাদের একটা সম্পর্কের বিষয়। আমি চেষ্টা করব কিছু জিনিসকে হয়তোবা একটু ক্লারিফাই করার জন্য। আর বাকিগুলো এমআরএ আছে, আমাদের গৃহায়ণ তহবিলের অথরিটি আছে, যারা অবশ্যই দেখবেন। আমরা যদি দেখেন, সরকার কিন্তু যে আমাদের সংবিধানেই এই বাসস্থান একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, এবং সেই বাসস্থানটাকে নিশ্চিত করার জন্যই এই 27 বছর আগে কিন্তু এই গৃহায়ণ তহবিলের সৃষ্টি। এবং সেই তহবিল আপনারাই বলেছেন, আপনারা অপারেট করছেন। 50,000 টাকা থেকে 2.5 লাখ টাকায় এসছেন। তার মানে এটা 27 বছর ধরে যখন চলমান আছে, তার মানে এটা নিড আছে। তবে আপনাদেরকে একটা জিনিস আমি একটু স্মরণ করিয়ে দিব, প্রত্যেকটা প্রকল্পের একটা উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যটা কিন্তু আমার সামাজিক অর্থনৈতিক অনেক প্রেক্ষাপট চিন্তা করে হয়। এবং অনেকেই, আমি এই কথাটা অনেক সময় শুনেছি যে আমার একটা জমি আছে, মর্গেজ দিব, টাকা দিবে না কেন ব্যাংক? ঠিক আছে, ব্যাংক কিন্তু টাকা দেওয়ার জন্য প্রতিষ্ঠান না। ব্যাংক একটা অর্থনৈতিক উদ্দেশ্যকে সফল করার একটা প্রতিষ্ঠান। আপনি টাকা নিয়ে বাসায় বসে থাকবেন, এর জন্য কিন্তু ব্যাংক আপনাকে কোনো টাকা দেবে না। সিমিলারলি আমি এইখানে কথাটা এসেছে, যার জন্যই আমি বলছি, আমি যদি এই গৃহায়ণ তহবিলের লোনটা একজনকে দেই আর উনি যদি বাড়ি না করেন, তাহলে আমার উদ্দেশ্যটা কি আছে? আর তাহলে তো আমার এই উদ্দেশ্য তো আমি ওনাকে টাকা দেওয়ার জন্য টাকাটা নিয়ে আসিনি। অতএব এই উদ্দেশ্যটাকে আপনাদেরকে প্রথম ধারণ করতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, আমি কি করছি। এই জায়গাটা থেকে যদি চিন্তা করেন, তাহলে অনেক কিছু কিন্তু আপনাদের কথাতেই আপনাদের ইয়েগুলো বিবেচ্য থাকবে না। যেমন একটা কথায় হয়েছে যে কাদের জন্য আমরা আসলে এটা করছি। ঠিক আছে, আমাদের একজন নির্বাহী পরিচালক বলেছেন যে প্রায় 16 লক্ষ গৃহহীন পরিবার আছে। আমার প্রায়োরিটিতে তাহলে কারা? সুতরাং এই 16 লক্ষ গৃহহীন পরিবারের জন্য নিশ্চয়ই আমি একটা বড় বিশাল বিল্ডিং বানাবো না। ওনার যে নিড, সেটা কিন্তু আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। একটা কথা এসছে যে জায়গাটায় হয়তো একটু চিন্তা করার বিষয় আছে, যে জমিটা যদি তার নিজের না হয়, আমরা যদি কোনো বাঁধের পাশে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কি এই ফাইন্যান্সিংটা করব? যারা কোনো রাস্তার পাশে অন্যের জমিতে আছেন তাদেরকে কি ফাইন্যান্সিংটা করব? এই জায়গাগুলো আসলে বিচারের বিষয় রয়েছে। এইটা আসলে আইনগতভাবেই হয়তো আমরা সেই জায়গাটায় যেতে পারবো না। কিছু এসেছে অপারেটিং এফিসিয়েন্সি। আমি ডেফিনেটলি আমার এখানে গৃহায়ণ তহবিলের ফান্ড ম্যানেজার আছেন, আমি ডেফিনেটলি আশা করব তারা এই জিনিসগুলো অ্যাড্রেস করবে। ডিসবার্সমেন্টের টাইম, ফান্ড রিলিজের জন্য সবাইকে যেতে হয়, এই সময়ে এসে আসলে এটা চিন্তা করাটাও হয়তো পাপের বিষয়। কারণ আমার একটা ফান্ড ডিসবার্সমেন্টের জন্য রাজশাহী থেকে ঢাকায় যেতে হবে, এটা আসলে চিন্তা করার বিষয় আছে। সুতরাং এখন যে কোনো জায়গায় ফান্ড ট্রান্সফার করা যায় নিমিষের মধ্যে। সুতরাং সেই জায়গাটায় অবশ্যই গৃহায়ণ তহবিল হয়তো বিবেচনা করবে। অপারেটিং এফিসিয়েন্সির বিষয়ে ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো আমাদের গৃহায়ণ তহবিলকে যা যা করার করণীয় সেটা করবেন। আমরা
উপকারভোগীদের বক্তব্য শুনেছি, ওনারা বলেছেন কেউ কেউ হয়তো ঋণ চাচ্ছেন, কেউ কেউ ঋণ গ্রহণ করেছেন। আমরা সবাই জানি যে একটা বাসস্থান শুধু কিন্তু চাল, ইট, কাঠ এর একটা অবকাঠামো না। একটা বাসস্থানের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত, আমাদের মান সম্মান জড়িত, আমাদের নিরাপত্তা জড়িত, আমাদের স্বাস্থ্য জড়িত, আমাদের শিক্ষা জড়িত, সব কিছু মিলে কিন্তু একটা বাসস্থান। সুতরাং সেই বাসস্থানটা কিন্তু এর জন্যই সরকারের প্রায়োরিটি সেক্টরে এই বাসস্থানটা এসছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমাদের উপকারভোগীরা বলেছে, যারা যারা বাড়ি করেছেন তারা বলেছেন তার ছেলেমেয়েরা পড়ালেখা করেন। তার মানে কি, তার বাসস্থানটা ভালো হয় কিন্তু তার ছেলেমেয়ের পড়াশোনাটাকে ফ্যাসিলিটেট করা গেছে। সুতরাং এই উদ্দেশ্য নিয়ে আমরা করছি। আর আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করছেন, আমাদের পক্ষে কোনো দিনই কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। আমরা নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান, আমরা এমআরএ, আমরা নীতিটা দিতে পারি, অবকাঠামোটা দিতে পারি, নীতি কাঠামোগুলো বলতে পারি, কিন্তু আমাদের পক্ষে কিন্তু এগুলো রিয়েল ফিল্ডে বাস্তবায়ন করা কোনো দিন সম্ভব না। এটা কিন্তু আপনারা যারা আছেন, আপনারা সবাই মিলে যদি এটাকে ধারণ করেন, এটাকে বহন করেন, তখনই এটা সাকসেসফুলি একটা ইমপ্লিমেন্টেশনের দিকে যায়। আমরা ব্যাংক এমএফআই পার্টনারশিপের কথা চিন্তা করেছি। আমি শাপলার মাননীয় নির্বাহী পরিচালকের সঙ্গেও কথা বলছিলাম, উনিও বলছিলেন উনি প্রায় 10টা ব্যাংকের সঙ্গে কিন্তু তার কর্মকাণ্ডকে সম্পৃক্ত করেছেন। আমি শিওর যে আপনারা অনেকেই বিভিন্ন ব্যাংকের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কিন্তু এটাও আবার ঠিক যে এই পার্টনারশিপগুলো তখনই গঠনমূলক হয় যখন একজন আরেকজনকে ট্রাস্ট করতে পারে, এবং এই ট্রাস্টের জায়গাটা কিন্তু খুব বড়। যেমন এমআরএর মাননীয় নির্বাহী পরিচালক মহোদয় কিন্তু একটা উদাহরণ দিয়েছেন। এখন যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, এবং আমিও জানি, আমি যেহেতু বিভিন্ন ব্যাংকের বোর্ডে ছিলাম, বিভিন্ন ব্যাংকের আছি, তো আমিও দেখেছি বেশ কিছু এইরকম ইনসিডেন্ট কিন্তু হয়েছে যে পার্টনারশিপটা আর সঠিকভাবে পরিচালিত হয়নি। ফলে হয়েছে কি, এই মিসট্রাস্টটা ক্রিয়েট হয়। এই যে আপনার অনেক ডকুমেন্ট, অনেক সিকিউরিটি, অনেক এগুলোর উৎপত্তি কিন্তু ওই জায়গা থেকে যে মানুষ নিজেকে সবসময় সিকিউর করতে চায়, যদিও অ্যাবসোলিউট সিকিউরিটি বলতে কিছু নেই। আপনি যত সিকিউরিটি নেবেন না কেন, সেইটা যে সিকিউরড হবেন এই নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। সুতরাং তারপরেও মানুষ চায় যাতে করে সর্বোচ্চ সিকিউরিটিটা নেওয়া যায়। কিন্তু তারপরেও আমি বলবো যে এই জায়গাগুলো আসলে আমাদেরকেই বের করতে হবে কিভাবে, কোন অবকাঠামোতে থাকলে এই আমাদের কর্মকাণ্ডগুলো রিয়েল লাইফে বাস্তবায়ন সম্ভব হবে। আজকের মত বিনিময় সভা কিন্তু সেটারই একটা কারণ, যে আপনারা যে বাস্তবায়ন করছেন, আপনারা কি কি সমস্যা ফেস করছেন, কি কি সমস্যা আমরা আসলে দূরীভূত করতে পারি, সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারি, আর কোন কোন সমস্যা আসলে আমাদেরকে নতুন করে চিন্তা করাবে। সুতরাং এই জায়গাটাই আমরা সবাই একসঙ্গে যদি কাজ করি, আমার বিশ্বাস যে এটাকে ওভারকাম করা সম্ভব। বাট এটাও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আবার একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যেই থাকতে হবে। আপনি যদি কাঠামোর বাইরে চলে যান, একদিন আপনিই দেখবেন যে আপনি ওই প্রবলেমে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন। আমি একটা উদাহরণ খুব বেশি দেই, যে ওই লাইন ধরে যদি বাসে উঠতে হয়, সেইখানে কিন্তু লাইনের কোনো কমতি থাকে না, অনেক লোক লাইন ধরে বাসে ওঠে। আর যদি একসঙ্গে একটা বাস আসলে সবাই মিলে দৌড়িয়ে গিয়ে ওঠে, ডিসিপ্লিন যেখানে নাই, সেখানে কিন্তু আস্তে আস্তে মানুষ ডিসকারেজ ফিল করা শুরু করে যে আমি এটাই যাব না। সুতরাং ডিসিপ্লিনটা ওর জন্য দরকার, যে ডিসিপ্লিন হলে নিজের জিনিসটাও এনশিওর্ড হয়, নিজের যে পারফরমেন্স সেই জিনিসটাও এনশিওর্ড হয়, নিজের কমফোর্টটাও এনশিওর্ড হয়। তো এর জন্য বলছি ওই কাঠামোটাকে কিন্তু ঠিক রাখতে হবে। কাঠামো ভেঙে ফেললে কিন্তু আপনি একদিন এই এটার বিড়ম্বনায় পড়বেন।
হ্যাঁ, অনেক জিনিস আছে যেগুলো আপনার যে সিজনালিটির কথাটা আপনারা অনেকেই বলেছেন, বর্ষার সময় ঘর করা যায় না, শীতের সময় ঘর করতে হয়। এখন ডিসবার্সমেন্টটা যদি বর্ষার সময় হয় তাহলে তো একটা লম্বা সময় টাকাটা নিয়ে বসে থাকতে হয়। ট্রু, এই জিনিসগুলো কিন্তু অপারেটিং এফিসিয়েন্সি এবং অপারেশনাল এফিসিয়েন্সিতে আমি অবশ্যই আশা করব যে আমাদের গৃহায়ণ তহবিল এগুলো নিয়ে কাজ করবে এবং আমাদের পরবর্তীতে সভাপতি মহোদয় বক্তৃতা দেবে, উনি নিশ্চয়ই এগুলো কিছু বলবে। স্টিয়ারিং কমিটির কথাটা এসছে, হ্যাঁ এইটার স্টিয়ারিং কমিটিটা অনেক 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 উপরের লেভেলের একটা স্টিয়ারিং কমিটি এবং সেই স্টিয়ারিং কমিটির আসলে এই যে সময়টা বের করেন ওনারা মিটিংয়ের জন্য, সেইটাই আসলে একটা বিশাল ব্যাপার। এটার এত উঁচুতে একটা স্টিয়ারিং কমিটি, যে কমিটিটা আসলে একটা বড় ধরনের আমাদের ইস্যু, যার জন্যই আপনারা যারা যে কমিটিতে আছেন, আমি তাদেরকে বলবো, এমআরের নির্বাহী পরিচালক মহোদয় বলেছেন, আপনাদেরকেই অ্যাক্টিভ রোলটা নিতে হবে, আপনাদেরকেই বলতে হবে স্টিয়ারিং কমিটিকে যে দিস আর দ্য প্রবলেম উই আর ফেসিং, এগুলোকে আপনারা ঠিক করেন। তো ওই জায়গাটা যদি হয় তাহলে এটার অনেক উপকার পাওয়া যাবে। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনাদের যদি কোনো ব্যাংকিং সমস্যা থাকে, ব্যাংকের থাকে, আমার নজরে আনতে পারেন। আমি রাজশাহীতে আছি, আমার নজরে আনতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোকে সঠিকভাবে সমাধান দেওয়ার জন্য। আমি ব্যাংকগুলোকেও বলবো যাতে করে আপনাদেরকে সহায়তা করে। বাট ওই জায়গাটা বললাম, বিশ্বাস নষ্ট করার মতো কোনো কর্মকাণ্ড করবেন না যাতে করে ব্যাংকগুলো আপনাদের উপর বিশ্বাস না রাখতে পারে। আর আমি যতদিন রাজশাহীতে আছি আপনাদেরকে এইটুকু বলতে চাই, আমার দরজা খোলা, আপনারা আসতে পারেন, আপনাদের মতামত নিয়ে আসতে পারেন। আমি আপনাদের ভালো সব কিছুর সঙ্গে আছি। সুতরাং হয়তো অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি না। এই লিমিটেশনটাও আপনারাও এই দেশের সন্তান, এই সমাজের সন্তান, আপনারাও জানেন। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক ধরনের লিমিটেশন থাকে, সেইটার মধ্যে থেকে আমরা যতটুকু সাহায্য করা দরকার আমরা অবশ্যই আপনাদের জন্য করব। আমি পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনারা অনেক দূর থেকে এসছেন, অনেকেই বিভিন্ন জেলা থেকে এসছেন, উপকারভোগীরা এসছেন বিভিন্ন জায়গা থেকে। সর্বোপরি আজকে আমাদের এই শাপলার মহসিন ভাই আজকে আমাদেরকে হোস্ট করেছেন, এইখানে তার ফ্যাসিলিটি ইউজ করতে দিয়েছেন। উনি খুবই সজ্জন মানুষ, ওনার বিভিন্ন রকমের ইনোভেটিভ কর্মকাণ্ড সম্পর্কে আমরা জেনেছি। সুতরাং ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।